দর্শক, বিষয়টি নিয়ে দিনভর খোঁজ খবর নিয়েছেন সহকর্মী অন্বয় কর্মকার। স্টুডিওতে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। অন্বয়, স্বাগত জানাচ্ছি আপনাকে। ইরানের প্রেসিডেন্টের মৃত্যু নিয়ে ইতিমধ্যে ধোঁয়াশা তৈরি হয়েছে। আপনি কি মনে করছেন, এটি কি শুধুই দুর্ঘটনা নাকি এর পেছনে কোনো ষড়যন্ত্র আছে? ধন্যবাদ জুই। আমি আমার রিপোর্ট প্লাস আমাদের আরও আরেকটি রিপোর্টে একটি জিনিস হচ্ছে আমি যেটি আমরা দেখানোর চেষ্টা করছি সেটি হচ্ছে যে আমরা সবাই জানি যে একটি হেলিকপ্টার দুর্ঘটনায় হচ্ছে প্রেসিডেন্ট সহ 9 জনের মৃত্যু হয়েছে এবং সেখানে ইরানের পররাষ্ট্রমন্ত্রীও ছিলেন। এবং স্বাভাবিকভাবে ইরানি গণমাধ্যম, ইরানি রাষ্ট্রীয় গণমাধ্যম বা ইরানি প্রশাসন থেকে যদি আমরা দেখি, তারা কিন্তু এটিকে একটি নিছক দুর্ঘটনাই বলছেন এবং এটি আবহাওয়াজনিত কারণে, বৈরী আবহাওয়ার কারণে, ঘন কুয়াশার কারণে এরকম একটি দুর্ঘটনার কবলে তারা পড়েছিলেন, এরকম একটি এই বিষয়টি কিন্তু তারা বারবার বলছেন। তবে এখানে বেশ কিছু কারণে কিন্তু নানা ধরনের প্রশ্ন আমাদের সামনে আসছে। সেটি যদি আমি একটু ছোট করে ব্যাখ্যা করি, যে এই দুর্ঘটনাটি আসলে যেখানে ঘটেছে সেটি হচ্ছে পূর্ব আজারবাইজান নামে ইরানের একটি প্রদেশ আছে, যেটি মূলত আজারবাইজান নামে যে দেশ, সেই দেশের সীমান্তবর্তী একটি প্রদেশ। এবং ওই এলাকাতে হচ্ছে একটি বাঁধ প্রকল্প উদ্বোধন করতে তারা সেখানে যান এবং সেখান থেকে ফেরার পথে পূর্ব আজারবাইজানের রাজধানী, মানে পূর্ব আজারবাইজান প্রদেশের রাজধানী যেটা, সেখানে হচ্ছে তারা তাবরিজ যেটাকে আমরা বলছি, সেখানে ফেরার পথে দুর্ঘটনা ঘটে। তো আমি যদি একটু বলি যে আজারবাইজানের সাথে কিন্তু আসলে ইরানের এক ধরনের কি বলবো, দা কুমড়ো টাইপের একটা সম্পর্ক, মানে তারা বলতে গেলে এক ধরনের শত্রু তাদের ইরানের। অন্যদিকে আজারবাইজানের সাথে ইসরায়েলের কিন্তু আবার খুবই বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক। স্বাভাবিকভাবেই যেই এলাকাটিতে এই দুর্ঘটনাটি ঘটেছে, স্বাভাবিকভাবেই এক ধরনের প্রশ্ন আসছে যে এখানে মোসাদ কিংবা ইসরায়েলি প্রশাসনের কোনো ধরনের ষড়যন্ত্র বা তাদের জড়িত থাকার কোনো ধরনের সম্ভাবনা আছে কিনা। অন্যদিকে আরেকটি বিষয় হচ্ছে যে তারা যেই হেলিকপ্টারটিতে করে সেখানে গিয়েছিলেন, এটি কিন্তু আসলে অত্যন্ত পুরাতন একটি মডেলের হেলিকপ্টার এবং এটি যুক্তরাষ্ট্রের তৈরি একটি হেলিকপ্টার। এবং এই মডেলের হেলিকপ্টারটা 1979 সালের পরে ইউএসএ বা যুক্তরাষ্ট্র কিন্তু কারো কাছে এই মডেলটা বিক্রি করেনি। তো স্বাভাবিকভাবেই প্রথমত যেই জায়গাটিতে দুর্ঘটনা ঘটেছে, যেটা আমি মাত্র বললাম, পাশাপাশি হচ্ছে যে হেলিকপ্টারটা যেহেতু ইউএসএর বা যুক্তরাষ্ট্রের তৈরি, এই বিষয়গুলোকে আসলে সামনে আসার কারণে মানুষের মনের মধ্যে এক ধরনের প্রশ্ন কিন্তু দেখা দিয়েছে যে এখানে কি আদৌ কোনো নাশকতা থেকে থাকতে পারে কিনা। তবে ইরানি প্রশাসন কিন্তু এখন পর্যন্ত এই ধরনের কিছু তারা বলে নাই এবং যুক্তরাষ্ট্রের তরফ থেকেও কিন্তু আমরা জানতে পেরেছি যে তারাও এই বিষয়টি কিন্তু একেবারেই উড়িয়ে দিয়েছে। তারা বলছে যে নাশকতার কোনো আলামত কিন্তু তারা এখন পর্যন্ত পায়নি। কিন্তু অন্য একটি বড় প্রশ্ন এসে দাঁড়িয়েছে যে এই ঘটনার মধ্য দিয়ে আসলে মধ্যপ্রাচ্য কিংবা বিশ্ব রাজনীতিতে কি প্রভাব পড়তে পারে। এটা আসলে মানে বলার অবকাশ রাখে না যে ইরানের প্রেসিডেন্ট আসলে একজন বিশ্ব নেতা, অন্যতম ক্ষমতাধর একজন বিশ্ব নেতা যদি আমি বলি, যেখানে মধ্যপ্রাচ্যে এক ধরনের বড় ধরনের অস্থিরতা চলতেছে। আমি যদি বলি যে গাজায় হচ্ছে সংঘাত চলছে আজকে প্রায় 7-8 মাস ধরে। এরকম একটি সময় হচ্ছে স্বাভাবিকভাবেই এই সংঘাত শুরুর পর থেকেই ইরান ইসরায়েল এক ধরনের আমরা মুখোমুখি অবস্থান আমরা দেখে আসছি। কিছুদিন আগেও এই গাজা যুদ্ধটা কিন্তু অনেকটা ইসরায়েল ইরান যুদ্ধের দিকেও আমরা ওইদিকেও যেতে আমরা দেখেছি। ঠিক এরকম একটি সময় হচ্ছে ইরানের প্রেসিডেন্টের একটি মৃত্যু, এরকম একটি দুর্ঘটনা। স্বাভাবিকভাবে এটি বিশ্ব রাজনীতিতে অনেক বড় ধরনের একটি ইম্প্যাক্ট বা প্রভাব যেটাই বলি আমরা সেটা দেখতে পাবো। এবং নাশকতার যে বিষয়টা আমরা বললাম যে এটি হয়তো আপাতত হয়তো ইরানি গণমাধ্যম বা ইরানি প্রশাসন থেকে হয়তো তারা এই বিষয়টা নিয়ে হয়তো মুখ খুলছে না বা তারা এই বিষয়ে কিছু বলছে না। তবে এটিকে যে তারাও পুরোপুরি উড়িয়ে দিবে এটাও কিন্তু ভাবার কোনো কারণ নাই। স্বাভাবিকভাবেই এই বিষয়গুলো আস্তে আস্তে সামনে আসবে যে এই ঘটনাতে আসলেও কোনো ধরনের নাশকতা হয়েছে কিনা বা এখানে সিআইএ বা মোসাদের কোনো ধরনের সংশ্লিষ্টতা এখানে আছে কিনা। তো একে তো হচ্ছে গাজার একটা সংঘাত চলছে এবং তার মধ্যে এরকম একটি ঘটনা। স্বাভাবিকভাবে মধ্যপ্রাচ্য পরিস্থিতি বা আমি যদি বলি ইরানের রাজনীতি প্লাস বিশ্ব রাজনীতিতে এটি নিঃসন্দেহে একটি বড় ধরনের প্রভাব ফেলবে এবং আগামী দিনগুলোতে আমরা হয়তো এই উত্তেজনাটা হয়তো আমরা আরো বেশি হচ্ছে বাড়তে দেখব। ধারণা করা হচ্ছে ইরানের নেতৃত্বেও বড় ধরনের দ্বন্দ্ব তৈরি হতে পারে, কি আসলেই তাই? ইরানের নেতৃত্বের দ্বন্দ্বের বিষয়টা যদি আমি একটু বলি, এখানে একটি বিষয় হচ্ছে যে ইরানের যে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, যিনি আজকে কালকের এই দুর্ঘটনায় নিহত হয়েছেন, উনি কিন্তু আসলে একজন কট্টর ধর্মীয় নেতা। ওনাদের সর্বোচ্চ ধর্মীয় নেতা আমরা যাকে বলি আয়াতুল্লাহ আলী খামেনি, উনার সাকসেসর হওয়ার কথা ছিল উনার। দ্যাট মিনস হচ্ছে উনি যদি মারা যায় সেক্ষেত্রে তার স্থলাভিষিক্ত হওয়ার কথা ছিল রাইসির। তো স্বাভাবিকভাবে হচ্ছে যে রাইসির
মৃত্যুতে হচ্ছে যে এই বিষয়টা কিন্তু এক ধরনের বিতর্ক সামনে তৈরি করবে যে খামেনি যদি মারা যায় তো সেই ক্ষেত্রে হচ্ছে তার স্থলাভিষিক্ত কে হবে। এবং আমরা খুব স্পষ্টভাবেই জানি যে ইরানের প্রেসিডেন্ট সে যতই ক্ষমতাধর হোক, ইরানের সরকার পরিচালনা বা দেশ পরিচালনার ক্ষেত্রে তাদের সর্বোচ্চ ধর্মীয় নেতার ভূমিকাটা কিন্তু মানে নিঃসন্দেহে অনেক বড় একটি ভূমিকা কিন্তু সেখানে সে পালন করে। সে অনেক ক্ষমতাধর একজন ব্যক্তি। তো স্বাভাবিকভাবেই ওই বিষয়টা নিয়ে এক ধরনের পাওয়ার ক্রাইসিস হয়তো আমরা সামনে দেখব। আর যেহেতু উনি ঘোষণা দিয়েছেন যে 50 দিনের মধ্যে একটি নির্বাচন দিতে হবে এবং অন্তর্বর্তীকালীন হিসেবে বর্তমান যে ভাইস প্রেসিডেন্ট ছিলেন মোহাম্মদ মোকবার, উনাকে হচ্ছে ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব দেওয়া হয়েছেন। তিনি কিন্তু রাইসির অত্যন্ত ঘনিষ্ঠ এবং তার নেতৃত্বেই হয়তো আমরা আগামী 1.5-2 মাস আমরা দেখব ইরান কিভাবে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তবে নিঃসন্দেহে আমি যদি ভবিষ্যতের কথা বলি, ভবিষ্যতে ইরানের এই ক্ষমতার দ্বন্দ্ব বা পাওয়ার ক্রাইসিস যেটাই বলি, এটা আসলে প্রকট আকার ধারণ করবে। আর মধ্যপ্রাচ্যে আমরা যে উত্তেজনা বর্তমান সময়ে দেখছি, গাজা ইসরায়েল ইস্যু কোন দিকে মোড় নিতে পারে? গাজা ইসরায়েলের গাজা সংঘাতের বর্তমান প্রেক্ষাপটটা আমি যদি একটু বলি, যে গাজা আমরা লাস্ট কিছুদিন ধরে দেখতে পাচ্ছি যে ইসরায়েল প্রতিটা অঞ্চলে, আমি উত্তর বা দক্ষিণ দুইটা অঞ্চলে যদি বলি, দুইটা অঞ্চলেই কিন্তু তারা তাদের অভিযানটা কিন্তু ব্যাপক আকারে জোরদার করেছে। এবং এই জোরদারের মধ্যে এরকম একটি ঘটনা যেখানে আমরা প্রতি মুহূর্তে হচ্ছে যে ইরানের ক্ষেত্রে আমরা যে জিনিসটা দেখে এসেছি যে ইরান প্রথম থেকে হামাসকে এক ধরনের নৈতিক সমর্থন বলি বা অস্ত্র দিয়ে সমর্থন বলি, পাশাপাশি অন্যদিকে লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠী তারাও কিন্তু সক্রিয়ভাবে এই যুদ্ধে কম বেশি তারা হামাসকে সহায়তা করে হোক বা ইসরায়েল বিরোধী বিভিন্ন অভিযান চালিয়ে হোক, আমরা কিন্তু সেই জিনিসটা দেখেছি। কিন্তু ইরানের হঠাৎ করে হচ্ছে এই ঘটনাটা, ইরানের প্রেসিডেন্ট এই গাজা সংঘাতের বিষয়টাকে তিনি যেভাবে যতটা হচ্ছে সিরিয়াস ছিলেন বা এই বিষয়টা নিয়ে উনি যতটা প্রকাশ্যে হচ্ছে উনি সরব ছিলেন, স্বাভাবিকভাবেই এটা তাদের এখন একটা পলিটিক্যাল টার্মোয়েল, তাদের একটা রাজনৈতিক অচলাবস্থা তৈরি হবে বা তারা এক ধরনের গভীর সংকটের মধ্যে আছে। তো সেখান থেকে এই গাজা সংকটের মধ্যে তারা কতটুকু ইসরায়েল বিরোধী তাদের যে অবস্থান সেটা তারা যেভাবে এতদিন চলে এসেছে বা তারা হামাসকে যে সহায়তার কথা যেটা বলা হচ্ছে সেই জিনিসটা তারা কতটুকু সামনের দিকে নিয়ে যেতে পারবে সেটা নিশ্চয়ই এক ধরনের আশঙ্কা আছে। তবে এটা বলতে আর অপেক্ষা রাখে না যে গাজা সংঘাত আমরা যে প্রান্তে দেখছি এখন যে অবস্থায় আছে তাতে আসলে এখানে আসলে ইসরায়েল এক ধরনের তারা অগ্রসর হচ্ছে, তারা প্রতিনিয়ত অভিযান জোরদার করছে এবং এই অবস্থা থেকে আসলে তা সরে আসার মতো অবস্থা বা আলামত আমরা তেমন কিছু আসলে দেখতে পাচ্ছি না। ধন্যবাদ জানাচ্ছি সহকর্মী অন্নয় কর্মকার। দর্শক, এতক্ষণ স্টুডিওতে কথা বলছিলেন সহকর্মী অন্নয় কর্মকার।